এইরকম ফুলকো ফুলকো তেলের পিঠা যদি বানাতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা যদি এইভাবে পিঠাগুলো বানান অবশ্যই প্রত্যেকটা পিঠাই ফুলবে আর ভেতরে কোনো অংশ কাঁচাও থাকবে না। আর পিঠাগুলো যদি ফুলে থাকে তাহলে কিন্তু সেই পিঠাটা খেতে দারুণ লাগে। পিঠাগুলো হবে খুবই নরম তুলতুলে, খেতে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠার রেসিপি। ভিডিওটার সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে গুড় জাল দিয়ে নিয়েছি। এটা ছিল হচ্ছে কুসুরের গুড়, যেটাকে বলে গ্যান্ডারির গুড়। গুড় কিন্তু দোকান থেকে এনে তারপরে সরাসরি কোনো খাবারে না দিয়ে একটু ছেঁকে নিলে ভালো হয়। তো সেই গুড়টাকে আমি হচ্ছে চুলায় জাল দিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে হচ্ছে ছেঁকে নিলাম, যাতে করে গুড়ের মধ্যে যে ময়লাটা ছিল সেটা যেন আলাদা করতে পারি। তো দেখেন কি ময়লা এই গুড়ের মধ্যে ছিল। তো সবসময় চেষ্টা করবেন গুড়গুলো হচ্ছে ছেঁকে নেওয়ার জন্য, কারণ হচ্ছে বাজারে বিক্রির সময় দেখবেন অনেক ধুলাবালি মাছি এগুলা থাকে, এই কারণে ছেঁকে নেওয়াই ভালো। এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আতপ চালের গুঁড়া, এটাকে আমরা আওলা চালও বলি। তো এখানে হচ্ছে আমি এই বাটির মাপে 4 বাটি হচ্ছে আতপ চালের গুঁড়ো নিচ্ছি। এটা আপনারা হচ্ছে ভিজাও হতে পারে, চালের গুঁড়াটা শুকনাও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে আপনারা আটাও দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে ময়দা দিয়ে দিলাম 2 বাটি। এখানে আমি 4 বাটি হচ্ছে আতপ চালের গুঁড়া নিয়েছি আর 2 বাটি দিয়ে দিলাম হচ্ছে ময়দা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ হচ্ছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ কিন্তু দিতেই হবে। লবণটা কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক রাখে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর তারপরে হচ্ছে যে গুড়টাকে আমি ছেঁকে রেখেছিলাম সেই গুড়টা কিন্তু এখন এখানে অ্যাড করে দিব। তো এখন আমি এই গুড়টাকে প্রথমে সবগুলোই দিব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে হচ্ছে কতখানি গুড়ের পানি আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে এই গুড়ের সাথে মিশিয়ে নেব। আটার পরিমাণটা মানে ময়দা আপনারা হচ্ছে যেই পরিমাণে চালের গুঁড়া দিবেন সেই পরিমাণে যদি ময়দা বা আটা দেন তাহলে পিঠাটা কিন্তু অনেক সফট হবে, অনেক খেতে ভালো লাগবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যদি এই পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুবই শক্ত শক্ত হয়ে যায়, পরে দেখা যায় চুপসে গেছে আর খেতেও কিন্তু এতটা ভালো লাগে না। কিন্তু এখানে যদি আটা বা ময়দা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই পিঠার ডোটা আসলে মাখাটা অনেকক্ষণ সময় নিয়ে মাখলে পিঠাগুলো খুবই সুন্দর আর ফুলকো ফুলকো হয়। হাতে একটু সময় নিয়ে যদি আপনি খুব ভালোভাবে এই ডোটা মেখে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবেই। তেলের পিঠা বা পোয়া পিঠা বলা হয়, অনেক অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে তেলের পিঠা বলে, আবার অনেক অঞ্চলে পোয়া পিঠা বলে। আমরা এটাকে তেলের পিঠাই বলি। গুড়ের পানি দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে যখন পানির প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমি যে পানিটা এইখানে হচ্ছে ব্যবহার করেছি সেটা কিন্তু হালকা কুসুম গরম নিয়েছি। অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠাগুলো ভালো হবে। খুব ভালোভাবে সময় নিয়ে আগেই বেশি পরিমাণে পানি দেওয়া যায় না, আস্তে আস্তে পানি দিয়ে তারপরে ডোটা মাখতে হয়। এই যে ডোটা, এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না, ঠিক এইরকম হতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় পিঠাগুলো ইনশাআল্লাহ সবগুলোই কিন্তু ভালো হবে। তো দেখেন আমার ব্যাটারটা দেখেন, মানে এই পরিমাণের ঘনই কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো হবে না। তারপরে হচ্ছে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখলে কিন্তু পিঠাগুলা খুব সুন্দর হয়। আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারেন, তবুও ফুলবে, কিন্তু রেস্টে রাখলে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। আপনি যেভাবে বানান না কেন প্রথম কিন্তু 2-1টা পিঠা একটু লেগে ধরবে, পরে কিন্তু আর লেগে ধরবে না। পিঠাগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি চামচ। এই চামচের সাহায্যে কিন্তু আমি সবগুলো পিঠার যে গোলা সেই গোলাগুলো পরিমাণ মতো দিব। তো দেখেন আমি আগেই হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা ফুলবে না। অবশ্যই ভালোভাবে পিঠাটাকে গরম করে নিতে হবে। তারপরে হচ্ছে ওই চামচের সাহায্যে যে যেরকম বানাবেন ছোট বড় সেই মাপে দিবেন। তো দেখেন মাশাআল্লাহ কতটা ফুলেছে। তো এটা আপনাদেরকে আমি খালি তেলে বানিয়ে দেখালাম। এইভাবে চামচ দিয়ে দিলে হয়তো কম বেশি ছোট বড় এরকম হতে পারে। আর আপনারা যদি এক সাইজের পিঠা বানাইতে চান সবগুলো, সেই ক্ষেত্রে ছোট ছোট যে বাটিগুলো আছে তেলের সাথে সেই বাটিগুলোকে গরম করে নেবেন। যেমন আমি একটি বাটি দিয়েছি, দেখেন এই বাটিটাকে কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই বাটির গায়ে
প্রথম যে 2-1টা পিঠা বানাবেন তখন কিন্তু লেগে যেতে পারে, কিন্তু 2টা একটার পরে কিন্তু পিঠাগুলো আর লেগে ধরবে না। তো দেখেন আমারও কিন্তু 1-2টা পিঠা লেগে গিয়েছিল, পরে কিন্তু মাশাআল্লাহ এই যে তো বাটির সাইজে খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো একই শেপে হবে। আপনি বাটিতে যতগুলো পিঠা বানাবেন সবই কিন্তু একই সাইজের হবে। তো বাটি যে কোনো ধরনের হতে পারে, কিন্তু তেলের মধ্যে ডুবে থাকে এরকম ছোট বাটিই কিন্তু লাগবে। তো দেখেন একাই কিন্তু ফুলে ফুলে পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে করে আপনাদের সাথে আরেকটা বাটি দিয়েও শেয়ার করে দেখাচ্ছি। হয়তো আপনারা মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি যেই বাটি দিবেন সেই বাটিতেই কিন্তু সেই রকম সাইজ হবে। তো আমি এই বাটি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি একই সাইজ মতো। তো বাটি ছাড়াও কিন্তু বানানো যায়, কোনো সমস্যা নেই। আপনাদেরকে প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বাটি ছাড়া বানিয়েই কতটা ফুলকো ফুলকো হয়েছে। তবে যদি সবগুলো পিঠা আপনারা এক শেপে আনতে চান তাহলে আপনারা বাটি দিয়ে বানিয়ে এক শেপে আনতে পারেন, বা স্টিলের অনেক বয়ম থাকে তার মুখে যে মুখাটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। আমি কিন্তু আপনাদের পিঠাগুলো দেখানোর স্বার্থে এক এক সময় এক এক রকম বানিয়ে দেখাচ্ছি, এই কারণে শেপগুলো এক এক রকম আসছে। তো আমি এই বাটির শেপে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আবার আমি খালিও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো এদিক দিয়ে দেখেন আমার পিঠা বানানো অর্ধেক হওয়াতেই প্রচুর পরিমাণে আকাশ মেঘলা হয়ে আসছিল, বৃষ্টি হবে হয়তো। তো এখানে কিন্তু আমি আরেকটা বাটি নিয়েছি, দেখেন ছড়ানো একদম চিতনা এটা ছিল। তো এটা একটু বড় সাইজের ছিল, সেই বাটিতে দিয়ে দিলাম। তো দেখেন এই পিঠাটাও ফুলবে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলেছে। তো দেখেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে, একটা পিঠাও কিন্তু ফোলা ছাড়া হয়নি। তো আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম 3 ভাবে, খালি বানিয়ে দেখিয়ে দিলাম, তারপরে ছোট বড় 2 সাইজের কিন্তু 2টা বাটির মধ্যে পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখাইলাম। আপনারা যেভাবে বানাবেন সেভাবেই কিন্তু পিঠাগুলো ফুলবে, যদি আপনার গোলানোটা ঠিক থাকে। আমি যেভাবে গোলালাম অনেকক্ষণ সময় ধরে আপনাকে কিন্তু আটা, তারপর চালের গুঁড়ো, এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর অবশ্যই এই আতপ চালের গুঁড়া দিয়ে তেলের পিঠাটা বানানোর সময় আটা কিংবা ময়দা আপনাদের ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পিঠা সফট হবে না। আপনারা যদি ময়দা কিংবা আটা ব্যবহার করেন তাহলেই কিন্তু পিঠাটা সফট হবে। যদি সমপরিমাণ না দিতে চান, সমান সমান যদি চালের গুঁড়ার সাথে আটাটা না দেন তবু অর্ধেক দিতেই হবে। যতটুকু চালের গুঁড়া নেবেন ততটুকুর অর্ধেক যে হয় ততটুকু আপনাদের ময়দা বা আটা নিতে হবে। তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে আর ভেতরে একদম কাঁচা কোনো অংশ নেই, সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় দেখবেন অনেকেই পিঠা বানায় ভেতরে কিন্তু দলা পাকানো থাকে, কাঁচা থাকে, সিদ্ধ হয় না ওইরকম। মাশাআল্লাহ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা কিন্তু এটা খেজুরের গুড় বা পাটা গুড় দিয়েও খেতে পারেন। তো আমার ঘরে যে গুড়টা ছিল কুশলের গুড়, মানে গ্যান্ডারের গুড়, আমি সেটা দিয়ে বানিয়েছি। কিন্তু কালার কিন্তু সুন্দরই আসছে, কালার কিন্তু অন্য কালার আসেনি, লাল কালারই আসছে। তো আপনারা আপনাদের কালার দেখে অনুযায়ী যেরকম নামাবেন সেভাবে নামিয়ে নেবেন। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেতরে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। তো দেখেন ভেতরে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন। আর ভিডিওটা যদি এতটুকু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।